और हम करते हैं। भारत की शुरू से कोई फिलॉसफी नहीं रही है दूसरी जगह जाके। दूसरा देश बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? फिलोसफी को ये क्या मतलब बनता है? हम अपनी फिलोसफी भूल गए हैं। हमारा है बांग्लादेश, पूरा भी ले ले तो अपमान कोई अपराध नहीं होगा। ভারতীয় গোয়েন্দা সংস্থা র নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। ইন্ডিয়ার প্রচুর R&AW অফিসার আছে। আপনি যখন নিজের দেশের মানুষ মেরে ফেলবেন অন্য দেশের মদদে এবং তাদের ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে। পিনাকি ইলিয়াস, মাহমুদুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কেন ভারত বিরোধিতার কথা বলে এবং তারা কেন ভারত বিরোধিতার রাজনীতি করে। সীমান্ত থেকে 30 কিলোমিটারের কম দূরত্বে একটি কমান্ডো ব্যাটালিয়ন অথবা কমান্ডো ব্রিগেড তাদেরকে স্থাপন করার প্রয়োজন। একটা প্রবাসী সরকার ঘোষণা দেওয়ার পরিকল্পনা তারা করছে। আপনি একটা ইন্ডিয়ান হেজিমনি দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছেন, আর আমাদেরকে বারে বারে বলতেছেন মুসলমান তোমরা। না 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 না, তুমি তো হিন্দু ছিলা। যত সমস্যা বাংলাদেশের এই আমাদের বারো চট্টগ্রাম নিয়ে সম্পূর্ণ ভারতের সৃষ্টি। এবং ভারতীয় আগ্রাসন কি এবং আগ্রাসনের মাধ্যমে ভারত কোন কোন অঞ্চলকে দখল করে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। শেখ সাহেব তো ভারতের পকেটেই ছিল প্রথম থেকে, আর লেখার কি আছে? শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে যার প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে প্রতিবেশী বাংলাদেশও। সো প্লিজ এখন থেকে পার্শ্ববর্তী দেশ শব্দটি বলবেন না। দ্যাট স্টুপিড হ্যাজ টু বি রিকগনাইজড বাই নেম, অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র নাকি সবচেয়ে বড় দক্ষ সাম্রাজ্যবাদী শক্তি? বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন যে বাংলাদেশের প্রতি তাদের এত ঘেন্না, এত ক্ষোভ, আমি 2023 অক্টোবরে যেটা দেখেছি আমি জীবনে কখনো ভুলবো না। আমি যখন জেলে ছিলাম শীর্ষ সন্ত্রাসী সবাই প্ল্যান করছে। ভারত এমন একটা জিনিস, সে চিরস্থায়ী শত্রু আমাদের। যে ভারত আজ বিশ্বকে মানবাধিকার এবং স্বাধীনতা এবং গণতন্ত্রের ভাষণ দেয়। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই, শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? দুটো জিনিসকে ধ্বংস করতে পারলে ইন্ডিয়া চিরদিন এই দেশ তাদের হয়ে যায়। ইসলামকে ধ্বংস না করা পর্যন্ত, আর্মিকে ধ্বংস না করা পর্যন্ত এই দেশ তারা দখল করতে পারবে না। ভারত নিজের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের পাহাড় অশান্ত করে রেখেছে, এমন মন্তব্য সাবেক সেনা কর্মকর্তাদের। সেই ভারত অতীতে একের পর এক অঞ্চলকে ষড়যন্ত্র এবং সামরিক আগ্রাসন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ দিয়ে দখল করেছিল। কিন্তু এর কাজে কর্মে প্রতিটি ক্ষেত্রে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন কাজ করে, আমাদের বর্ডারে ফেলানিকে হত্যা করে। বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক, এটা ভারত কখনোই চায় না। শেখ হাসিনা ছিলেন ভারত সরকারের কর্মচারী হিসেবে তিনি বাংলাদেশ শাসন করেছেন। আজকে ইন্ডিয়া বাংলাদেশের যদি 100টা সমস্যা থাকে 101টাও যদি থাকে, 101টার পিছনে এই সবচেয়ে কুৎসিত দুষ্কৃতিকারী একটা সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া। এই ভিডিওতে আমরা জানাবো ভারতের সেই গোপন ইতিহাস যা ভারত কখনোই আপনাকে জানতে দিতে চায়নি। তারেক জিয়ার কাঁধে চড়লো কেন ইন্ডিয়া? এই দেশের সবচেয়ে নিকৃষ্ট সরকারকে 16 বছর টিকিয়ে রাখলো তারা, আবার তাদেরকে আশ্রয় দিয়েছে। যদি এর চেয়ে বড় প্রমাণ আর কিছু চান। আমরা হচ্ছে ভারত বিরোধী নয়, আমরা ভারতের আধিপত্যের বিরোধী। আপনি যদি দেখেন ভারত সবসময় সবসময় গেম খেলে আসছে, সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম্প কার্ড। তাই এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে একটি ডিসলাইক করে যাবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে, যেই আসুক, যত বড় দল আসুক। যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে হবে না। হায়দ্রাবাদ 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হলেও হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র। নিজাম ওসমান আলী খান ভারত পাকিস্তানের অংশ হতে রাজি ছিল না, কিন্তু ভারত এটি মেনে নিল না। 1948 সালে চালানো হয় অপারেশন পোলো। সামরিক শক্তি দিয়ে মাত্র 5 দিনের ভিতরে হায়দ্রাবাদকে দখল করে নিল ভারত। সুন্দরলাল কমিটির রিপোর্টে জানা যায় দশকের বড় দশক লুকিয়ে রাখা সেই রিপোর্টে বলা হয়েছে 10,000-এর বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার স্বপ্ন রক্তের মাধ্যমে ডুবে গেল। আর বিশেষ করে বলা যায় হায়দ্রাবাদ শহরগুলোতে সেনা অবরুদ্ধ করে সেখানে গণহত্যা চালানো হয় এবং নারীদের উপর ধর্ষণ এবং নিপীড়ন করা হয়। স্কুল এবং মসজিদগুলোকে ভাঙচুর করা হয়, আর এটা ছিল পরিকল্পিত রাজনৈতিক দমন পীড়ন।
জম্মু অ্যান্ড কাশ্মীর 1947 সালে কাশ্মীরের রাজা এক বিতর্কিত নথিতে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। শর্ত ছিল পরে জনগণের গণভোট হবে, কিন্তু সেই ভোট আজও হয়নি। তারপর কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে দশকের বড় দশক ভারত শাসন চালিয়ে যায়। 2020 সালে আচমকা অনুচ্ছেদ 370 বাতিল করলে কাশ্মীরকে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে আনা হয়। হাজারো মানুষকে আটক করা হয়, ইন্টারনেট বন্ধ, সংবাদপত্র বন্ধ। কাশ্মীর পরিণত হয় বিশ্বের সবথেকে অন্যতম সামরিক স্বীকৃত এলাকা। 1947 থেকে 1990 সালের মধ্যে ভারতীয় সেনা এবং পুলিশের অভিযান এবং সেনা শিবিরের কারণে কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে। শত থেকে হাজারো মানুষ নিহত হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রে স্বাভাবিক জীবন বন্ধ হয়ে যায়। এটাই কি গণতান্ত্রিক আচরণ? গোয়া ছিল পর্তুগালের উপনিবেশ। ভারত বহু বছর কূটনীতিক চাপ দিলেও পর্তুগাল ছাড়তে রাজি ছিল না। 1961 সালে ভারত হঠাৎ সামরিক আক্রমণ চালায়, অপারেশন বিজয়। 48 ঘন্টার ভিতরে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক আচরণকে কড়া সমালোচনা করা হয়েছিল, কিন্তু ভারত সব সমালোচনা উপেক্ষা করে এটিকে নিজেদের সঙ্গে জুড়ে নিল। স্থানীয় মানুষদের স্বাভাবিক জীবন থমকে গিয়েছিল, বহু পরিবার বন্দী হয়েছিল এবং বহু বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য। রাজা চৌকিয়াল চীন এবং তিব্বতের সঙ্গে সম্পর্ক বজায় রাখত। ভারতে এটাকে নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করল। এবং ভারতপন্থী রাজনীতিবিদদের ব্যবহার করে সিকিমের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করা হলো। তারপরে ভারতীয় সেনারা রাজপ্রাসাদ ঘিরে ফেলল। 1975 সালে করা হল একটি বিতর্কিত গণভোট। সেখানে বলা হয় 97% মানুষ নাকি ভারতের সঙ্গে থাকতে চায়। রাজাকে পাঠানো হলো নির্বাচনে। সিকিম এক লহমায় ভারতের অঙ্গরাজ্য হলো। গণতন্ত্রের নামে সাজানো হলো গণভোট। আরেকটি স্বাধীন রাষ্ট্রের সমাপ্তি হলো। উত্তর পূর্ব ভারতের দমননীতি, নাগাল্যান্ড, আসাম, মণিপুর। ব্রিটিশ আমলের আগে এই অঞ্চলগুলো ভারতের অংশ ছিল না। স্বাধীনতার পরে তারা স্বাধীনতার দাবিতে আন্দোলন করা শুরু করে। ভারত এর জবাবে সেনা অভিযান চালায় এবং নতুন আইন এনে সেনাদেরকে ক্ষমতা দেওয়া হয়, যেন সেনারা যে কোনো সময় যে কোনো মানুষকে হত্যা করতে পারে এবং যে কোনো নারীদেরকে ধর্ষণ করতে পারে। সেখানে ভারতীয় সেনাদের ব্যাপক ক্ষমতা দেওয়ার কারণে জবাবদিহিতা ছাড়াই তারা হাজারো মানুষকে হত্যা করে এবং লাখো নারীদেরকে ধর্ষণ করে গর্ভবতী করে। বিশেষ করে বলা হয় সেনা অভিযানে বহু গ্রামে অভিযান চালিয়ে নারীদের উপর নিপীড়ন চালানো হয় এবং নারীদেরকে ধর্ষণ করা হয়। গ্রামের লোকজনকে জঙ্গি সন্দেহ হাজারো মানুষকে হত্যা করা হয় এবং সেনা শিবিরের তত্ত্বাবধানে হাজারো মানুষকে আতঙ্কিত করা হয় এবং হাজারো মানুষের ঘরবাড়িকে লুটপাট করা হয়। যদি সত্যি এই অঞ্চলগুলো ভারতের অংশ হতে চাইতো, তাহলে কেন আজও সেখানে স্বাধীনতার দাবি জোরালো? দাদরা ও নগর হাভেলি। 1954 সালে ভারত সমর্থিত আধা সামরিক বাহিনী পর্তুগিজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বলা হলো এটা স্বাধীনতার লড়াই, কিন্তু পর্দার আড়ালে ছিল ভারতের পদক্ষেপ এবং ষড়যন্ত্র এবং নিয়ন্ত্রণ। স্থানীয় মানুষদেরকে প্রবাহিত করা হয়, গুপ্তচর এবং প্রোপাগান্ডা ব্যবহার করা হয়, সেনা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে দাদরা এবং নগর হাভেলি ভারতের মানচিত্র যুক্ত হলো। সত্যকে ঢেকে দেওয়া হয় দেশপ্রেমিকের স্লোগানে। লাদাখ এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। চীনের সঙ্গে সীমান্তে লাদাখ গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা। ভারতের পূর্ব লাদাখের বেশিরভাগ অঞ্চলে সেনা ভিত্তি তৈরি করা হয়েছে। চীনের সঙ্গে সংঘর্ষ 2020 সাল পর্যন্ত কাঁটাতারের মতো সংঘর্ষ হয়েছে। এলাকার মানুষদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করেছে। ভারতীয় সেনার উপস্থিতি রাস্তা এবং বিমান ঘাঁটি নির্মাণ শুধু সুরক্ষার জন্য নয়, বরং ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি করার কৌশল। দক্ষিণ চীন সাগর এবং প্রতিবেশী অঞ্চলে ভারতের প্রভাব। ভারত শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়, বঙ্গোপসাগর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব জায়গায় ভারতীয় কূটনীতিক এবং সামরিক প্রভাব উপস্থিতি। সরাসরি দখল না হলেও চুক্তি এবং আর্থিক নির্ভরতা এবং সেনা সহযোগিতা এবং স্থানীয় স্বাধীন নীতির সাহিত্য শাসন হ্রাস পায়। ভারতের আশেপাশের সমস্ত ছোট রাষ্ট্রগুলো তাদের নিজের মতো করে শাসন করতে পারে না। আর ভারত যেই সমস্ত অঞ্চলকে দখল করেছে এবং ভারতের নিয়ন্ত্রণে যেই সমস্ত অস্ত্র এখনও রয়েছে, সমস্ত জায়গায় তারা ষড়যন্ত্র করেছে হিন্দুদের মাধ্যমে। আর ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন রাজনীতির মাধ্যমে তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। আপনারা যদি বাংলাদেশ হিন্দুদের দিকে লক্ষ্য করেন, দেখবেন কয়েকদিন পর পরে হিন্দুরা আমাদের বাংলাদেশে মুসলমানদের সাথে তর্ক জড়াচ্ছে এবং সংঘর্ষ জড়াচ্ছে এবং নিজেদের ভিতরে তারা উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন, যখন হাসিনার পতন হয়েছে ভারতীয় গোলাম, তখন থেকে আমাদের বাংলাদেশের হিন্দুরা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং একের পর এক মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। আর এর পিছনে কারণ হলো
তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছে এবং ভারতের মন মতো তারা কাজ করছে এবং ভারত যেই সমস্ত অঞ্চলকে দখল করেছে সমস্ত অঞ্চলকে এই হিন্দুদের মাধ্যমে ষড়যন্ত্র করে এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই হিন্দুদের মাধ্যমে। পরে এই হিন্দুদের মাধ্যমে সমস্ত অঞ্চলগুলোকে দখল করেছে। ভারত যে হায়দ্রাবাদ দখল করেছে এর ভিতরে প্রথম চাবিকাঠি ব্যবহার করা হয়েছে হিন্দুদেরকে। হিন্দু এবং মুসলমান দাঙ্গা বাজে সেই জায়গায় তারা দখল করেছে। আপনি সিকিমের কথা বলবেন, হিন্দু মুসলমান দাঙ্গা বাজে সেই জায়গা দখল করেছে। এভাবে ভারত যেই সমস্ত অঞ্চলকে দখল করেছে সমস্ত অঞ্চল হিন্দুদের মাধ্যমে দখল করেছে এবং হিন্দুরা এর সাথে জড়িত এবং বাংলাদেশের হিন্দুরা এর সাথে জড়িত। তাই আমাদের বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে আমাদের সকল মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দুদেরা যেন কোনোভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে গৃহযুদ্ধ না লাগাতে পারে, হিন্দুরা কোনোভাবে আমাদের বাংলাদেশে দাঙ্গা না লাগাতে পারে। এবং বিশেষ করে যখন থেকে আমাদের বাংলাদেশে হাসিনার পতন হয়েছে তখন হিন্দুদের লাফালাফি 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কেননা হিন্দুরা দেখছে ভারতের তাবেদারের সরকার পতন হয়েছে, এখন আর ভারতের কথা মতো আমাদের বাংলাদেশ চলবে না, যার পরে তারা এখন লাফালাফি করছে এবং তারা মরণ কামড় দিয়ে ভারতীয় প্রশাসন আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে আমাদের বাংলাদেশকে তারা দখল করতেছে এবং ভারতের অংশ করতেছে আমাদের বাংলাদেশকে। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। আমাদের বাংলাদেশ সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান থেকে শুরু করে আমাদের বাংলাদেশ যেই সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ভারত বিরোধিতার রাজনীতি করছে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। না হয়তো আমাদের বাংলাদেশ হায়দ্রাবাদ, গোয়া, সিকিমের মতো হয়ে যাবে, তখন আমাদের কথা বললে আর কোনো লাভ হবে না। তাই সময় থাকতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভারতের আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন সমস্ত কার্যক্রম আমাদেরকে এখনই বন্ধ করতে হবে এবং ভারতের পক্ষে যারা কথা বলবে তাদেরকে তখনই গুলি করে মারতে হবে। এবং যে সমস্ত হিন্দুরা ভারতের কথা মতো লাফাবে, যারা বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং ওই সমস্ত হিন্দুদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আমি সমস্ত হিন্দুদের কথা বলছি না, আমি বেশিরভাগ হিন্দুর কথা বলছি। বেশিরভাগ হিন্দুরা চাই আমাদের বাংলাদেশ ভারতের অংশ হয়ে যায়। আর এটাই হলো আমাদের বাংলাদেশের বাস্তবতা। যতদিন আমাদের বাংলাদেশের মানুষ এবং আমাদের বাংলাদেশের মুসলমানরা এটা মেনে না নেবে ততদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসন আমাদের বাংলাদেশে বন্ধ হবে না। তাই আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। যে সমস্ত মানুষ ভারতের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এত কিছুর পরও ভারত দাবি করছে তারা নাকি শান্তির রাষ্ট্র, গণতান্ত্রিক দৃষ্টান্ত এবং মানবাধিকার রক্ষক। কিন্তু ইতিহাস বলছে গণতন্ত্রের মুখোশের আড়ালে ভারত কখনোই থামবে না, তার ভূরাজনৈতিক লোভ কখনোই সে থামাতেও পারবে না। আজও কাশ্মীরের মানুষ বন্দী, উত্তর পূর্ব ভারতের মানুষরা এখন ভয়ে আতঙ্কিত এবং অন্য অন্য অঞ্চল যে সমস্ত অঞ্চল ভারত দখল করেছিল সেই সমস্ত অঞ্চলে সেনা উপস্থিতি তাদেরকে এখনো পীড়া দেয়। প্রশ্ন হলো এই ইতিহাস কতদিন চেপে রাখা যাবে? সত্যকে কতদিন অন্ধকারে বন্দী করে রাখা যাবে? ইতিহাসের ন্যায় বিশ্বাস সবসময় দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবে। আর সেই দিন রক্তমাখা ইতিহাসের নকল মুখোশ সবাই চোখের সামনে এসে পড়বে। তাই এখনই আমাদের বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। যারাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। নহলে আমাদের বাংলাদেশ হায়দ্রাবাদ, গোয়া, সিকিমের মতো হবে, যখন আমাদের কথা বললেও কোনো লাভ হবে না। যেমন এখন হায়দ্রাবাদ, গোয়া, সিকিমের মানুষরা তারা স্বাধীনতার কথা বলে, পশ্চিম ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম তারা স্বাধীনতার কথা বলে, কিন্তু তারা স্বাধীন হতে পারে না। একের পর হাজারো মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, হাজারো মানুষ বন্দী হচ্ছে, হাজারো মানুষ হত্যা শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, তারপরও তারা স্বাধীন হতে পারছে না। তাই সময় থাকতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে এবং ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। আওয়ামী বিরুদ্ধে আমাদের বাংলাদেশের রাজনীতি করতে হবে, কারণ আমাদের বাংলাদেশের একমত বড় দল যে দল ভারতের পক্ষে কথা বলে, ভারতের মন মতো কাজ করে, যেভাবে গোয়ার মতো করেছিল, যেভাবে বিশেষ করে সিকিমকে যেভাবে দখল করেছিল, তারা ঠিক সেমনিভাবে আমাদের বাংলাদেশকে দখল করেছে। আর সিকিমকে যেভাবে দখল করেছিল ঠিক সেভাবে আমাদের বাংলাদেশের কর্মকাণ্ড করেছে। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইতে চাইতেছে এবং হিন্দুরা ভারতের উস্কানিতে আমাদের বাংলাদেশের কাজ করছে। তাই আমাদের বাংলাদেশের সমস্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। যে সমস্ত হিন্দুরা ভারতের পক্ষে কথা বলবে, যাদের সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো, সমস্ত হিন্দুদেরকে জেলে বন্দি করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠিন হাতে আমাদেরকে দমন করতে হবে। তাই সময় থাকতে আমাদের সমস্ত পদক্ষেপ নিতে হবে, নাহলে দেরি হয়ে গেলে আর কোনো পদক্ষেপ নিলেও কোনো লাভ হবে না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা কোন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো রাখবেন। এই সমস্ত বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আপনার কি ভারত বিরোধী নাকি ভারতের আচরণ বিরোধী, বিষয়টি কি আসলে? ওই যে সম্প্রতি বিষয়ে তাদের আচরণ দেখছেন
আমরা হচ্ছে ভারত বিরোধী নয়, আমরা ভারতের আধিপত্যের বিরোধী। আপনি যদি দেখেন ভারত সবসময় একটি হচ্ছে সবসময় গেম খেলে আসছে, সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম্প কার্ড। কিন্তু আপনাকে জিনিস বুঝতে হবে, ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এবং একমাত্র ভারত মনে হয় দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই। ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কনট্রাডিকশন, এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ। বিষয়টি এমন না। নেপালে হিন্দু সংখ্যা, হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই। সুতরাং আমাকে দেখতে হবে যে ভারতের সমস্যাটি কোথায়। ভারতের সমস্যা হচ্ছে ভারত হচ্ছে একটা আগ্রাসী রাষ্ট্র, তাদের মধ্যে এখনো পর্যন্ত কলোনিয়াল একটি মাইন্ডসেট রয়েছে এবং যে আধিপত্যবাদের যেই ধারণাটি সেটি ভারতের মধ্যে রয়েছে, এবং ভারত সেই আধিপত্যের ধারণাটি আওয়ামী লীগের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। সেজন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না হয়ে বরং এটি হয়েছে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক। সুতরাং ভারতের এখন হাই টাইম এসেছে, ভারতের তরুণের ভয়েসকে প্রাধান্য দিয়ে তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের ল্যান্সে বাংলাদেশকে দেখতে চায় নাকি জনমানুষের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে চায়। যদি তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখে তাহলে এটি তাদের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ভুল সিদ্ধান্ত হবে। তাদেরকে জনগণের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে এটি বলতে হবে যে ভারতীয় আধিপত্যের নিপাত যাক এবং ভারতীয় আধিপত্যকে আমরা আর আপোষকামী কোনো দৃষ্টিতে আমরা দেখবো না। এই তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে আমরা বাধ্য করেছি পালিয়ে যেতে। আমাদের এক্ষেত্রে কিন্তু ভারতের এই যে শেখ হাসিনাকে এই একটা দানব হয়ে ওঠার পিছনে ভারতের কিন্তু ভূমিকা রয়েছে। সুতরাং ভারতের যে আধিপত্যবাদী যেই একটা আচরণ রয়েছে সেই আচরণকে সেই তরুণ প্রজন্ম ভুলে যায়নি। সুতরাং ভারতকে খুব দ্রুততম সময়ে তার যে এক ধরনের বাংলাদেশের যে পলিসিটি, এই পলিসিটি রিভাইজ করতে হবে। না হয় আমাদের সর্বশেষ যে বিষয়টি, ভারতের যে গণমানুষ রয়েছে, ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের কোনো ধরনের যে কোনো ধরনের খারাপ সম্পর্ক রয়েছে বিষয়টি এমন না। কালচারালি, সেখানে সোশ্যালি, আর্থিকভাবে আমরা অনেক কিছুতে রিসিপ্রোকাল একটি সম্পর্ক, তাদের সাথে আমাদের দ্রুতপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু ভারত সরকারকে তাদের দ্রুততম সময়ে যদি তারা কোনো সিদ্ধান্ত না পড়ছে, আমরা এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামকে অব্যাহত থাকবে। ধন্যবাদ।